জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, 151 সদস্যের কমিটি ঘোষণা। বাংলাদেশকে আর বিভাজিত করা যাবে না বললেন নাহিদ ইসলাম। আগামীতে সনাতন ধর্মাবলম্বীদের যেন রাজনৈতিক স্বার্থে কেউ ব্যবহার করতে না পারে সতর্ক থাকতে হবে বললেন তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে আহত 493 জনের তালিকার প্রজ্ঞাপন, পাবেন অর্থ সহায়তা। শহীদ পরিবার পাবে 30 লাখ টাকা। রমজান উপলক্ষে সাশ্রয়ী দামে মাংস, ডিম, দুধ বিক্রি শুরু। ঢাকার 25 স্থানে ভ্রাম্যমাণ গাড়িতে বিক্রি। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিমা জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশে পাকিস্তান আর ভারত কেন্দ্রিক কোনো রাজনীতির ঠাঁই হবে না। এর আগে জাতীয় নাগরিক পার্টির 151 সদস্যের কমিটির নাম ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন সামান্তা শারমিন এবং আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং নাহিদা সারোয়ার। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হন হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলে সার্জিস আলম। হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারে কে যাবে সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ, বাইরের কেউ এটা ঠিক করে দেবে না বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকেই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে রাজধানী এবং ঢাকার বাইরে থেকে জড়ো হয়েছে ছাত্র জনতা। মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায়, এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়। জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনি আছেন মানিক মিয়ার এভিনিউতে, সেখানে আসলে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আমরা জানি, সেখান থেকে জানাবেন সর্বশেষ খবর। সংযোগটি যান্ত্রিক ত্রুটির কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। চলে যাচ্ছি পরের খবরে। ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীদের যেন রাজনৈতিক স্বার্থে কেউ ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে চট্টগ্রামের JM সেন হল প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ গত 17 বছর দলীয় স্বার্থে সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করেছে, যে এখন সনাতন ধর্মাবলম্বীরা বুঝতে পেরেছে। বলেন, গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়। নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র নিশ্চিত করা যাবে না মন্তব্য করে আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি এখানে আগে নিমন্ত্রণ পেতাম, জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি আমাকে আমাদের যে আওয়ামী লীগ দখল করেছিল, আমরা যারা আছি 17 বছর আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সত্যিকার অর্থেই এই গভীর সত্যটি যদি আপনারা অর্থাৎ সনাতনী ধর্মের অনুসারীগণ বুঝতে পেরে থাকেন, অবশ্যই এটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। একটি সম্প্রীতি, সমৃদ্ধি এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার পথে
আপনাদের এই উপলব্ধি আগামী দিনে আমাদের সকলের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে, যেমনটা জানিয়েছিলাম এর আগে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনি রাজধানীর মানিক মিয়া এভিনিউ রয়েছেন, সেখানে সকাল থেকে আসলে বিভিন্ন মানুষেরা আসলে স্লোগান এবং মিছিল নিয়ে জড়ো হয়েছেন। এখন সেখানে আসলে কি অবস্থা, জানাবেন বিস্তারিত। ঠিক যদি ২০ মিনিট আগের কথা বলি, ঠিক ২০ মিনিট আগে কিন্তু এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এটার যে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি সেটি শেষ হয়েছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা নাগরিক কমিটির সমর্থক রয়েছে বা কর্মী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ফিরে যাচ্ছেন। আমরা এরকম একটা অবস্থান দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে নতুন একটি রাজনৈতিক দল আজকে আত্মপ্রকাশ করলো, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের শুরুতেই এই যে দলের যে প্রধান হয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশকে আর কোনোভাবেই বিভাজিত করা যাবে না। অর্থাৎ বিভাজনের যে বিষয়টি ছিল বাংলাদেশের মধ্যে, রাজনৈতিক বিভাজন, সেই জায়গাটিও কিন্তু তিনি অ্যাড্রেস করেছেন। পাশাপাশি তিনি বলছিলেন যে আসলে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষকে দীর্ঘ লড়াই করতে হয়েছে একটি সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যেতে। এই জুলাই অভ্যুত্থান শুধুমাত্র একটি সরকারকে হটিয়ে অন্য একটি দলকে সরকারে বসানোর জন্য নয়, এমন কথাও কিন্তু তিনি বলছিলেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তাদের আজকের যেই এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের বক্তব্যের বেশ কিছু জায়গায় কিন্তু তিনি বলেছেন যে আসলে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা তারা নিশ্চিত করার জন্য জোর দিবেন। অর্থনৈতিক সম্পদকে নির্দিষ্ট গোষ্ঠীর কাছে যেন না থাকে সেই বিষয়টিও তারা নিশ্চিতের কথা বারবার বলেছেন। এবং তারা বলছিলেন যে একটি মানবিক মর্যাদার রাষ্ট্রের ভিত্তি তৈরি করতে হবে, যেখানে আসলে কোনো ধরনের ভেদাভেদ বা এই ধরনের যে বৈষম্য, সেই বৈষম্যর জায়গাটি থাকবে না, এমন কথাই কিন্তু তিনি বারবার বলছিলেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে তারা বলছিলেন যে এই জুলাই গণ অভ্যুত্থান আসলে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠার সুযোগ তৈরি করে দিয়েছে। রাজনীতিতে দুর্নীতি বা স্বজনপ্রীতি অর্থাৎ পরিবারতান্ত্রিকতার যে বিষয়টি রয়েছে সে বিষয়টি থেকে বেরিয়ে আসতে হবে, এমন কথাই কিন্তু তিনি বলছিলেন। এবং নাহিদ ইসলামের আরও কিছু যে গুরুত্বপূর্ণ কথাগুলো রয়েছে আমরা শুনছিলাম, সেখানে কিন্তু তিনি বলছিলেন যে মানুষের জন্য যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন বা এই বিষয়গুলোতে কথা বলছিলেন। এছাড়াও এর আগে এই জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব তিনিও কিন্তু বলছিলেন যে জুলাই আন্দোলন এবং জুলাই আন্দোলনের প্রেক্ষাপট নিয়েও তিনি কথা বলছিলেন। পাশাপাশি নতুন যে কমিটি 151 জনের, সেই কমিটির ঘোষণাও তিনি দিয়েছেন। অন্যান্য যারা নেতারা রয়েছে এবং সবচেয়ে বড় যারা আসলে খুব বেশি পরিচিত মুখ, হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলমের কথা যদি বলি, তারাও কিন্তু বলছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করাটাই আসলে এই নতুন যে প্রকাশিত রাজনৈতিক দল তাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে যে একটি পরিবারতান্ত্রিকতা দেখা যায়, স্বজনপ্রীতি দেখা যায়, সেই বিষয়টি থেকে তারা বেরিয়ে আসতে চান। আগামীর একটি সুন্দর বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চান এবং তারা বলছিলেন যে কোনো দেশের মুখাপেক্ষী আর বাংলাদেশ থাকবে না। ধন্যবাদ আপনাকে। বনি ইবনে কামাল জানাচ্ছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে। জুলাই গণ অভ্যুত্থানে আহত 1401 জনকে জুলাই যোদ্ধা স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। গেজেটে আহতদের মেডিকেল কেস, আইডি, নাম, বাবা মায়ের নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। অতি গুরুতর 493 জন আহতকে ক শ্রেণীতে এবং গুরুতর আহত 908 জনকে খ শ্রেণীতে রেখে বৃহস্পতিবার তালিকা দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে তালিকা সকালে প্রকাশ করা হয়। এর আগে গণ অভ্যুত্থানে 834 জন শহীদের তালিকা গত 15 জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়। এসব তালিকা ধরে গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের আর্থিকভাবে সহায়তা করবে সরকার। আহতদের ধরন অনুযায়ী প্রতি মাসে ভাতা দেয়া হবে। প্রতিটি শহীদ পরিবার এককালীন 30 লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। সরবরাহ পর্যাপ্ত থাকায় ঢাকায় পাইকারি এবং খুচরা বাজারে এবার রমজানের অত্যাবশ্যকীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। সব ধরনের ডালের দাম গত বছরের থেকে 10 থেকে 20 টাকা কম, তবে বেড়েছে বেগুন, শসা এবং লেবুর দাম। স্থিতিশীল চিনি, পেঁয়াজ, কাঁচামরিচ সহ সবজির বাজার, তবে সংকট কাটেনি ভোজ্য তেলের। প্রতি বছর রমজান এলে ব্যবসায়ীদের প্রতিযোগিতা শুরু হয় পণ্যের দাম বাড়ানোর। কোনো কোনো পণ্যের দাম থাকে লাগামহীন, তবে এবারের চিত্র ভিন্ন। এবছর পণ্যের দাম যেন কিছুটা স্বস্তি দিচ্ছে ক্রেতাদের।
ছোলা, চিনি, আদা, পেঁয়াজ, রসুন, মসুর ডালের দাম গত মাসের চেয়ে কমেছে। খুচরায় মসুরের ডাল ১১০ থেকে ১১৫ টাকা, দেশি মুগ ডাল ১৬০ টাকা, খেসারির ডাল ১১০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা চিনি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১১৫ টাকার মধ্যে। পেঁয়াজের দাম স্থিতিশীল আছে, তবে বেড়েছে আদা এবং রসুনের দাম কেজিতে ২০ টাকা। পর্যাপ্ত সরবরাহ আছে এবং দাম আগের মতোই আছে, মানে রমজান উপলক্ষে দাম টোটালি বাড়ে না, একেবারে বাড়ে নাই। লেবু, বেগুনের দাম বাড়লেও কাঁচা মরিচ সহ অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। কাঁচা মরিচ কেজিতে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লেবুর ডজন আগে ৮০ টাকায় মিললেও এখন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা দরে। যেখানে লেবু হচ্ছে গিয়ে আগে ডর্জন প্রতি যে দাম ছিল, এখন হালি প্রতি ওই দামটা হয়েছে। ডিমের দাম মোটামুটি ঠিক আছে, বাট আজকে একটু অন্য তরকারির দাম একটু বেশি। তবে ভোজ্য তেলের বাজারে এখনো আছে কৃত্রিম সংকট। বোতলের সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ নেই বলে দাবি বিক্রেতাদের। বাজারে অন্যান্য সকল জিনিসই আছে, বা রমজানের উপলক্ষে যে ছোলা, বুট, যা যা ছিল সবই ভালোভাবে আছে, সবার স্বস্তিতে আছে, সবগুলোর দামও। মানুষের আনাগোনাটা একটু বেশি বাজার সদাই করতেছে। রমজান আজকে যেহেতু শুক্রবার, রমজানের ফার্স্ট আগে, তো বাজার মোটামুটি একটু ভালোই চলতেছে। এদিকে ব্রয়লার মুরগির দাম বেড়েছে, কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। সোনালী মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ টাকা। দাম বাড়েনি গরু ও খাসির মাংসের। মাছের দামও অপরিবর্তিত। মাংসের কোয়ালিটিও ভালো, ভালো মাংসই দিচ্ছে ওরা। মোটামুটি আর কি একটু সাশ্রয় আছে, তারপরও কিছু কিছু দাম একটু আর কি বেশি আছে, তারপরও এটা রমজান মাস তো। এছাড়া বাজারে স্থিতিশীল আছে খেজুর, ছোলা, চিরা, মুড়ি, গুড় সহ বিভিন্ন পণ্যের দাম। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তেলসহ রোজার প্রয়োজনীয় পণ্য নিয়ে যে সংকট চলছে সেটি আগামী এক সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সাভার চামড়া শিল্প নগরীতে বিভিন্ন স্থাপনা এবং সিইটিভি পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, আগামী ৭ দিনের মধ্যে খেজুর, ছোলা সহ রমজানের প্রয়োজনীয় যত পণ্য আছে সেগুলোর দাম কমে আসবে। বর্তমানে যথেষ্ট পরিমাণে খাদ্যপণ্য মজুদ রয়েছে বলেও জানান উপদেষ্টা। কেউ পণ্যের দাম নিয়ে কারসাজি করছে কিনা সেটিও তদারকি করা হবে বলেও আশ্বাস দেন তিনি। চামড়া শিল্প নগরী পরিদর্শনকালে উপদেষ্টার সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মুহূর্তে বাজারে যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে, এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং ৭ দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ ৭ দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। শ্রদ্ধা ভালোবাসায় চট্টগ্রামবাসী শেষ বিদায় জানালো বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে। বাদ জুমা নগরীর জমিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজায় হাজির হন লাখো মানুষ। বাদ আসর রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এর আগে বর্ষিয়ানে রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রামের বিভিন্ন স্তরের মানুষ। বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে করে চট্টগ্রামে আনা হয় বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের মরদেহ। তাকে শ্রদ্ধা জানাতে জনসমুদ্রে পরিণত হয় এম এ আজিজ স্টেডিয়াম। শুক্রবার সকাল থেকেই চট্টগ্রামের এই বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরের মানুষ। তার মরদেহ নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে। তার অনন্য উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। এরপর তারই প্রতিষ্ঠিত বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয় মরদেহ। রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা দলের অন্য নেতাদের সঙ্গে ব্যক্তিগত প্রতিযোগিতাকে কখনো দ্বন্দ্বে রূপ দিতে দেননি আব্দুল্লাহ আল নোমান, বলছেন বিশিষ্টজনেরা। এবং এরা বড় হলে দেশের লাভ হয়, এদেরকে বড় করার মতো পরিবেশ আমরা সবসময় দিতে পারি নাই, তা নইলে বহু নোমান আমরা পেতাম। দুপুরে মরদেহ নেওয়া হয় কাজী দেউরিতে নগর বিএনপির কার্যালয়ে, যে প্রাঙ্গণে কেটেছে তার রাজনৈতিক জীবন ও সংগ্রামের গুরুত্বপূর্ণ অনেক দিন। সেখানে তাকে শ্রদ্ধা জানান রাজনৈতিক সহকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠিত করার জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর দক্ষিণ সহ এই অঞ্চল এবং যেখানেই দলের ডাক দেওয়ার জন্য ওনাকে বলা হয়েছে, উনি সেখানে ছুটে গেছেন। শেষ বিদায়ে বিষাদ ঘনিয়ে এলেও তার কীর্তিতে গর্বিত পরিবারের সদস্যরা। চট্টগ্রামে যত মৌলিক কাজ হয়েছে আজ পর্যন্ত, কোনো না কোনোভাবে আব্দুল্লাহ আল নোমানকে সেখানে আপনি তার কন্ট্রিবিউশনকে
আপনার মানতেই হবে এবং এই মানার মধ্যে আমাদের গর্ব আছে, আমাদের শেখার অনেক জায়গা আছে। পরে বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে হয় তার জানাজা। এতে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার লাখো মানুষ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জে সিরাজদি খানে নিখোঁজের 2 দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে 6 বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়। মরদেহ উদ্ধারের পর অভিযুক্ত সাব্বিরের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার সিরাজদি খানের রসুনিয়া ইউনিয়নে ওয়াজ মাহফিলে এসে নিখোঁজ হয় 6 বছরের শিশুটি। সন্দেহ হলে মাহফিলের পাশে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে আটক করে দেয়া হয় থানায়। পরে এই ঘটনায় সিরাজদি খান থানায় মামলা করে প্রথম শ্রেণীর ওই মাদ্রাসা ছাত্রীর পরিবার। ওই এলাকার যারা স্থানীয় ছিল ওনাদের সাথে নিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ শনাক্ত করছি। আইসক্রিম খাওয়া লোক মুখ লাগাইয়া টাকা গনাইছে, বুঝছেন? টাকা গনাইয়া লোক লাগাইয়া ওই নিয়ে নির্যাতন করছে। কোথায় আছে এটা পাওয়া যাচ্ছে না। আমরা সাব্বিরকে ধরছি সন্দেহের উপরে নির্ভর করে। আইসক্রিম বিক্রেতা সাব্বিরকে পরে 2 দিনের রিমান্ডে পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার কথা স্বীকার করেন তিনি। তার দেয়া তথ্যে বৃহস্পতিবার রাত 1:30টার দিকে তাজপুর গ্রামের পুকুর থেকে ওই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করলে তাকে নিয়ে আসি। তার স্বীকারোক্তি মূল্যে এবং তার দেখানো মতে পূর্ব রসুনিয়া থেকে ফাতেমা ওর লাশ উদ্ধার করা হয় একটা পুকুর থেকে। পুকুর থেকে মরদেহ উদ্ধারের পর শুক্রবার সকালে সাব্বিরের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বইমেলার শেষ দিনে লেখক পাঠকদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। সকালে শিশু চত্বরে গল্পের আসর এবং পাপেট শোতে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। ছোটদের বইয়ের স্টলগুলোতেও ছিল ভিড়। প্রথম প্রহরের বিক্রিতে সন্তুষ্ট বিক্রেতারা। কর্তৃপক্ষ বলছে আগামীতে ডিজিটালের মাধ্যমে কিভাবে প্রকাশ বাড়ানো যায় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। অমর 21 বইমেলার শেষ দিনে সকাল থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় লেখক পাঠকের উপস্থিতি ও বিক্রি ভালো ছিল বলে জানান বিক্রেতারা। আমি অনেক কিছু কিনলাম। নিজেরা তো সবসময় বইমেলায় এসেছি, তো চেয়েছি যেন ও আমার নাতনি, আমি চেয়েছি যেন ওরাও বইয়ের সাথে সম্পর্কিত হোক। লাস্ট ডে আজকে, বাচ্চারা আর ফ্যামিলি, আজকে ফ্রাইডে, সবাই মানে আগ্রহী। আমরা চাচ্ছি যে আরো যেন আসে। আজকেই তো শেষ, তো আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, আর আশা করছি আরো যেন ভালো হয়। মূল আকর্ষণ সিসিমপুরের আয়োজন না থাকলেও বিভিন্ন কার্টুন, গল্পের আসর ও পাপেট শোতে উচ্ছ্বাস উদ্দীপনায় মেতে ওঠে শিশুরা। বিভিন্ন পাপেট শো দেখছি, খেলা দেখছি, অনেক মানুষ দেখছে, আমরা গানও শুনতে পাচ্ছি। আমি কখনো এটা আর কি এই সময় কখনো আসিনি, তো প্রথমবার এটা দেখে অনেক ভালো লাগছে এবং আমার ভাই অনেক মজা করছে। মেলায় এবার বই বিক্রি নিয়ে হতাশা ও অসন্তোষের কথা জানিয়েছেন প্রকাশকরা। তবে আয়োজন সফল ছিল দাবি করে কর্তৃপক্ষ বলছে আগামীতে বই প্রকাশে অডিও ভিডিওর প্রাধান্য থাকবে। সবারই বিবেচনা করে দেখা উচিত যে কেন বইয়ের কাছ থেকে মানুষ ফেরত যাচ্ছে কেন? এটা কি ভালো বইয়ের অভাব, বিপণনের অভাব, নাকি আমাদের মনস্তত্ত্বের মধ্যে পরিবর্তন ঘটেছে? অডিও ভিজুয়াল যে জায়গাটা, সেটার সঙ্গে বইমেলা যুক্ত হবে কিনা এটা একটা নীতিগত সিদ্ধান্ত, এবং আমার মনে হয় আগামীতে এই বিষয়ে ভাবার সুযোগ আছে। 21 বইমেলার শেষ প্রহরে ভিড় ও বিক্রি বাড়ার আশা প্রকাশক, স্টল মালিকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।